দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে স্বাগত। যারা আজকে এই চ্যানেলে নতুন তাদের অনুরোধ করছি ভিডিওটা শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আপনাদের কমেন্ট অত্যন্ত জরুরি। নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য। যদি সম্ভব হয় আপনারা এই শুভ উদ্যোগে অংশগ্রহণ করতে পারেন। আজকে আমাদের বিষয় খুব সংক্ষেপে সহজ ভাষায় নেতাজি সুভাষচন্দ্রের জীবনী আপনাদের কাছে উপস্থাপন করা। বিরাট জীবন, মহৎ ব্যক্তিত্ব, খুব অল্প সময়ে এটা সম্ভব নয়, তাই আমরা ধাপে ধাপে তার জীবনী আলোচনা করব, যাতে করে নতুন করে আবার সে রিফ্লেকশনগুলো যা আমরা ছোটবেলার বইয়ে কমিক্সে পড়েছিলাম অথবা বড় হয়েও অনেকবার আবার পড়েছি নানানভাবে নানান ক্ষেত্রে, সেই জায়গাটায় আমরা নতুন করে একটা রিক্যাপিচুলেট করতে পারি। ছোট্ট একটা সামারি, সংক্ষেপে সুভাষ, এই কথা আমরা এই শিরোনাম বলতে পারি। বিশাল ব্যক্তিময় জীবনকে কয়েকটা শব্দে ধরা তো সম্ভব নয়, তবুও চেষ্টা করব সহজভাবে যাতে আমরা এই আলোচনায় অংশগ্রহণ করতে পারি। আসুন শুরু করি সেই ছোটবেলা থেকে উড়িষ্যার কটক শহর। মহাত্মা গান্ধীর কথায় নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন বিপ্লবীদের রাজপুত্র, প্রিন্স অব দ্য প্যাট্রিয়ট অ্যান্ড প্যাট্রিয়ট অব দ্য প্যাট্রিয়টস, লিডার অব দ্য লিডার্স। 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তার জন্ম। বাবা ছিলেন একজন নামকরা উকিল জানকীনাথ বসু, মা প্রভাবতী দেবী। তাদের আদি নিবাস ছিল অবিভক্ত বাংলার 24 পরগনা জেলার কোদালিয়া গ্রামে, যাকে আজকাল আমরা সুভাষ গ্রাম বলে যাই। প্রথমে 5 বছর বয়সে কটকের ইউরোপিয়ান প্রোটেস্ট্যান্ট স্কুলে তাকে ভর্তি করা হয়। ছেলেবেলা থেকেই সুভাষ ছিলেন অত্যন্ত মেধাবী। 12 বছর বয়সে তাকে র্যাভেন্সা কলেজিয়েট স্কুলে ভর্তি করা হয়। সেখানে পেলেন তার জীবনের আদর্শ শিক্ষক বেণীমাধব দাস। অভিজাত সচ্ছল পরিবারে জন্ম হওয়ার জন্য ভারতবাসী যে পরাধীন ব্রিটিশ সরকার আমাদের দেশের মানুষের উপর এত অত্যাচার করছে, সেই ধারণাটাই সুভাষচন্দ্রের ছিল। কিন্তু নতুন স্কুলে, র্যাভেন্সা কলেজিয়েট স্কুলে সমস্ত ছাত্রই আসতো ধুতি পাঞ্জাবি পরে। সুভাষ তাদের দেখে একটু প্রথমে অবাক হলো, পরের দিকে ঠিক করলো যে না, সেও বাকি ছাত্রদের মতো ধুতি পাঞ্জাবি পরেই স্কুলে আসে। একদিন বাবা তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার এই পোশাকে? বাবাকে উত্তর দিল, আমার বন্ধুরা সবাই এই পোশাকে স্কুলে আসে। প্রথমে অবাক হলেও বাধা দেননি জানকীনাথ। প্রভাবতীর প্রশ্রয় তো ছিলই। আগের স্কুলে বাংলা শিখতে পারেননি, এখানে খুব অল্প দিনের মধ্যে বাংলা আয়ত্ত করে ফেললেন। সঙ্গে পেলেন বেণীমাধব দাসের দেশকে ভালোবাসার শিক্ষা। 1910-এর 11ই আগস্ট কিংসফোর্ডকে হত্যার চক্রান্তে ক্ষুদিরাম বোসের ফাঁসি হল। সারা দেশ আলোড়িত হলো। সুভাষ ঠিক করলো বন্ধুদের নিয়ে একদিন সারাদিনের স্কুলে উপবাস করবে। বাধা দিলেন না বেণীমাধব, কিন্তু প্রধান শিক্ষকের এমন আচরণ ব্রিটিশ সরকার খুব ভালোভাবে নিলেন না। বদলি করে দেওয়া হলো বেণীমাধব বাবুকে উড়িষ্যা থেকে কলকাতায়। প্রত্যেকটি ছাত্র সেদিন মন ভারাক্রান্ত হৃদয়ে বেণীমাধব বাবুকে প্রণাম করলেন। বেণীমাধব বাবু যাওয়ার আগে শেষ কথাটা বলে দিয়ে গেলেন, দেশকে ভালোবাসতে ভুলো না, দেশ ও মাতৃকার চরণে নিজেকে সমর্পিত করুন। সুভাষচন্দ্র তার বিভিন্ন বক্তৃতায় বারবার বলেছেন বেণীমাধব বাবুর কথা। কিন্তু মানুষটা চলে গেলে কি হবে? তার আদর্শ, তার ছবি, সেসব রইল মনের মধ্যে। ছবি টাঙানো হলো স্কুলের মধ্যে। সেই ছবির নিচে সব ছাত্ররা প্রতিজ্ঞাবদ্ধ হলো যে স্যারের আদর্শ তারা কোনোদিন ভুলবে না। 14 বছর বয়সে সুভাষ হাতে পেল স্বামী বিবেকানন্দের কিছু বই। পড়া শুরু হলো স্বামী বিবেকানন্দের জীবনী। মোহিত হলেন সুভাষ।
আলোচনা করে চলেছেন স্বামীজির লেখা, স্বামীজির বাণী। যেন জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর তিনি খুঁজে পেলেন স্বামীজির লেখার মধ্যে দিয়ে। জীবন ওলট পালট হয়ে গেল। এই প্রথম অনুভব করলেন এই জীবনের একটা মিশন আছে, একটা লক্ষ্য আছে। পড়াশোনার পাশাপাশি যোগাসন অনুশীলন শুরু করলেন এই সময় থেকে, কিন্তু তার মনের অস্থিরতা যেন ক্রমাগত বেড়েই চলল। ভীষণভাবে অনুভব করতে শুরু করলেন যে তার একজন সঠিক গুরুর প্রয়োজন, যিনি তাকে তার লক্ষ্যে পৌঁছতে সঠিক পথ দেখাতে পারবেন। স্বামীজি ততদিনে বেঁচে নেই। মাত্র 5 বছর বয়স যখন সুভাষের, স্বামীজি সেই মুহূর্তে ইহলোক ত্যাগ করেছেন। তাকে না দেখতে পাওয়ার আক্ষেপ সুভাষকে যেন আরো অস্থির করে তুলেছিল। এই সময় ম্যাট্রিকুলেশন পরীক্ষায় 2য় স্থান অধিকার করলেন সুভাষ। বাবা বললেন, ফার্স্ট হলে আরো খুশি হতাম। প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়ার জন্য কলকাতার পথে রওনা দিলেন সুভাষচন্দ্র। কলকাতায় প্রেসিডেন্সির ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে আবার কটকে ফিরে এলেন। কটকে তো ফিরলেন ঠিকই, কিন্তু তার মনের অস্থিরতা যেন কমতেই চাইছে না। মনে প্রাণে অনুধাবন করলেন যে দেশের আধ্যাত্মিক কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রগতিশীলতার প্রয়োজন রয়েছে। মনে মনে সঠিক গুরুর সংস্পর্শে আসার ইচ্ছে যেন আরো প্রবল হয়ে দেখা দিল। সমভাবাপন্ন বন্ধুদের সাথে নিজের মনের কথা ব্যক্ত করলেন সুভাষ। নমস্কার, আজ এটুকুই। পরবর্তী অংশে আবার আমরা আসব। তার কলেজ জীবন, প্রেসিডেন্সি, ওটেন ঘটনা, বহিষ্কার, স্কটিশ চার্চ ধীরে ধীরে সব হবে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।